স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধুসেনের সাথে আছে আমি শামীম জাহেদি। চট্টগ্রাম বন্দরে কাস্টমস এবং ব্যাংক 24 ঘন্টা খোলা থাকলেও জনবল সংকটের কারণে এখনো গতি আসেনি শুল্ক ভবনে। সংশ্লিষ্টরা বলছেন নতুন সিদ্ধান্তের সঙ্গে মানিয়ে উঠতে প্রয়োজন সময় ও সক্ষমতা। আজ আমরা আলোচনা করব চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে। এনে কথা বলতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন, এবং চট্টগ্রাম থেকে আমার সাথে যোগ দেবেন বাংলাদেশ মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী ইমরান এফ রহমান। তবে আলোচনা শুরু করার আগে দেখে নেব একটি প্রতিবেদন। শুক্রবার সকাল 10টা, চট্টগ্রাম শুল্ক ভবন। সিদ্ধান্ত অনুযায়ী সপ্তাহে 7 দিন 24 ঘন্টায় খোলা, কিন্তু নেই ব্যস্ততা। সিএনএফ এজেন্টদের মধ্যে অনেকটাই ছুটির আমেজ। কয়েকজন এসেছেন জরুরি কাজ সারতে। ব্যবসায়ীরা বলছেন শুল্ক ভবন 24 ঘন্টা চালুর সিদ্ধান্ত বেশ ইতিবাচক, কিন্তু আমদানি রপ্তানিতে কাঙ্ক্ষিত গতি আনতে একযোগে কাজ করতে হবে 19টি সংস্থাকে। যদি না এর সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো আছে, আমি বিশেষ করে বলতে চাই যে এখানে শিপিং এজেন্ট, যার থেকে আমার ডিও নিতে হচ্ছে ডেলিভারির সময়, আমার ফ্রেট ফরওয়ার্ডার যারা আছেন তারা যদি সার্বক্ষণিক খোলা না রাখেন, অন্তত সপ্তাহে প্রতিদিন যদি খোলা না থাকেন, তাহলে কোনোভাবেই সেটা আমরা ব্যবসায়ীরা উপকৃত হব না। জনবল সংকটের কারণে 24 ঘন্টা কাজ চালানো বড় চ্যালেঞ্জ মনে করছে কর্তৃপক্ষ। আমরা কখনো বলি না যে আমরা সার্ভিস একদম চূড়ান্তভাবে যা যা দেবার কথা সার্ভিস সেভাবে দিচ্ছি, তা না। সবসময় ইমপ্রুভমেন্টের একটা জায়গা আছে। তো আমরাও বন্দরের সাথে খুব নিবিড়ভাবে কাজ করছি। কর্তৃপক্ষ বলছে শুল্কায়ন প্রক্রিয়া 24 ঘন্টা চালু থাকায় গতি আসবে পণ্য ওঠানামায়। তবে বন্দর ব্যবহারকারী ও বিভিন্ন সংস্থার মধ্যে আরও সমন্বয় দরকার। সবার সমন্বিত ভূমিকায় একটা বন্দরকে সচল রাখতে পারে। কেউ যদি মাঝখান থেকে লিঙ্কটা ছিঁড়ে ফেলে তাহলে দুর্বল হবে, ওই যে মিসিং লিঙ্ক, যে লিঙ্কটা দুর্বল, ওই পরিমাণ দুর্বল হয়ে যাবে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় একটি পক্ষের একটি অনুপস্থিতি অথবা কার্যকরভাবে উপস্থিতি না থাকার ফলে বন্দরের গতি ব্যাহত হয় এবং প্রবৃদ্ধিও ব্যাহত হয়। চলতি মাস থেকে চট্টগ্রাম শুল্ক ভবনে সব ধরনের কার্যক্রম 24 ঘন্টা চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে রপ্তানি পণ্য 24 ঘন্টা শুল্কায়ন করা গেলেও অন্যান্য কাজ চলত অফিস সময় মেনে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আমরা শুরু করছি আলোচনা। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং চট্টগ্রামে রয়েছেন আমাদের সাথে কাজী ইমরান এফ রহমান। জনাব হোসেন, আপনার কাছে প্রথম প্রশ্ন আমরা শুরু করতে যাচ্ছি। চট্টগ্রাম বন্দরের সাম্প্রতিক সময়ের যে পরিস্থিতি ছিল, জাহাজ জট, যানজট, সব কিছু মিলে এক্সপোর্ট বা ইম্পোর্ট চরমভাবে ব্যাহত হচ্ছিল, এবং এর ফলে নতুনত্ব যেটা হয়েছিল যে বিদেশি কোম্পানিগুলো, জাহাজ কোম্পানিগুলো এই চট্টগ্রাম বন্দর ব্যবহার করবার জন্য বাড়তি সারচার্জ আরোপ করেছিল, যেটা আমাদের ব্যবসায়ীদের সেই বাড়তি খরচ বহন করতে হয়েছে। এই প্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে 24 ঘন্টা কাস্টমস খোলা রাখার কথা, যাতে এই বন্দরে মালপত্র ওঠানামা, পণ্য ওঠানামার কাজ সহজ হয়। এই অভিজ্ঞতা আমাদের রিপোর্টে আমরা দেখলাম, সেখানে বলছে যে খোলা আছে, এখন সে কর্মচঞ্চলতা ফিরে আসেনি, বলা হচ্ছে সময় লাগবে। খুবই স্বাভাবিক। আপনি এই পুরো পরিস্থিতিকে একজন উদ্যোক্তা হিসেবে, ব্যবসায়ী হিসেবে আপনি কীভাবে দেখেন? আপনাকে অনেক ধন্যবাদ। আজকের যে পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করতে আসছি, সেটা হলো বাংলাদেশের এক্সপোর্ট ব্যবসার বা ইম্পোর্ট ব্যবসার প্রাণ কেন্দ্র হলো চট্টগ্রাম। আপনারা জানেন যে প্রতিদিনই প্রথম আলো চট্টগ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন। জলজট লেগে আছে ওখানে রাস্তাঘাটের খানাখন্দর অবস্থা, সেটা একটা জিনিস। চিটাগং বন্দরের যে সমস্যা, সেটা শুধু কাস্টমের সমস্যা না, কাস্টম ক্লিয়ারেন্সের সমস্যা না। চিটাগং বন্দরের সবচেয়ে বড় সমস্যা যেটা দাঁড়াচ্ছে, সেটা হলো একটি জাহাজ বার্থিং নিতে এই মুহূর্তে সময় লাগছে যে 10 থেকে 15 দিন। 18 দিনে বলা হচ্ছে, কখনো কখনো এটা 20 দিনে যায়। আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি আপনাকে। আমি কিছুদিন ঈদের পূর্বে 18 তারিখে একটা শিপমেন্ট করতে চেয়েছিলাম। আমি চিটাগংয়ে মালটা পাঠিয়েছি, সেটা প্রাইভেট কন্টেইনার ডিপোতে পৌঁছেছে 20 তারিখে রাস্তার যানজটের কারণে, এবং সেটা বার্থিং না হওয়ার কারণে জাহাজ ঈদের কারণে এটা দেখা গেল পরের মাসে, মানে জুলাই মাসের 4 তারিখে এটা জাহাজীকরণ হয়েছে।
এবং সেই জাহাজ সেল করেছে 7 তারিখে, তাহলে আপনি চিন্তা করুন আমি 18 তারিখ থেকে কতদিন পরে আমার মালটা চিটং থেকে সেল করলো। আমার বায়ার যখন এটা শুনলো, সে আমার উপর কি পরিমাণ রাগান্বিত হবে সেটা আপনাকে বুঝতে হবে, কারণ আমি তাকে একটা মাদার ভেসেল শিডিউল দিয়েছি, একটা ফিডার ভেসেল শিডিউল দিয়েছি, সেই শিডিউলগুলো সমস্তগুলো পর্যায়ক্রমে ফেল করেছে। এই কারণে আমাকে 17 থেকে 18 দিন পিছনে পড়ে গেছি আমি। এই খবরটা কিন্তু বায়াররা জানতেছে, এই খবরটা জাহাজ মালিকরা জানতেছে, এবং পাশাপাশি জাহাজ মালিকরা যেটা করলেন, বিদেশি জাহাজ মালিকরা, তারা $200 এক্সট্রা চার্জ করতেছে, সেটাও আমাদের উপর পড়ছে। সেটা কিন্তু জাতীয় আয়ের সঙ্গে যে আমরা যে এক্সপোর্টের প্রবৃত্তি বলি সেখানে কিন্তু এফেক্ট করতেছে, কারণ সেটা নিঃসন্দেহে সেখানে এফেক্ট করতেছে। এবং এই সমস্ত সমস্যাগুলোকে আমাদেরকে সবাই অ্যাড্রেস করতে হবে এককভাবে, তারপরে যদি আপনি রেজাল্ট পেতে পারেন, তা না হলে এই রেজাল্টগুলো আসবে না। ধন্যবাদ জনাব কাজী ইফতেখার হোসেন। আমরা একটু চট্টগ্রামে যাব। চট্টগ্রামে আমাদের জন্য অপেক্ষা করছেন সেখানে বাংলাদেশ মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী ইমরান এফ রহমান। জনাব রহমান, চট্টগ্রাম পরিস্থিতি কেমন? আমরা প্রতিবেদন দেখেছি যেখানে বলা হচ্ছে যে এখনো কর্মচাঞ্চল্য ফিরে আসেনি, সময় লাগবে বলা হচ্ছে, লাগবে সক্ষমতা। এই 24 ঘন্টা যখন কার্যক্রম কাজটা চালু হলো, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কি বলে, সেখানে কেমন পরিস্থিতি এখন রয়েছে? ধন্যবাদ। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতিতে একটি বিরাট ভূমিকা রেখে চলছে। আপনারা জানেন এই চট্টগ্রাম বন্দর দিয়ে দেশের সিংহভাগ আমদানি এবং রপ্তানি দুটোই সম্পন্ন করা হচ্ছে। সম্প্রতি চট্টগ্রাম বন্দরে এই যে জট নিয়ে বেশ কিছু আলোচনা এসেছে এবং আমাদের সরকার এদিকে দৃষ্টি দিয়েছেন, এবং এরই ফলশ্রুতিতে চট্টগ্রাম বন্দরকে 24 ঘন্টা খোলা রাখার যেই ব্যবস্থা সেটা নেওয়া হয়েছে। এখন এই চট্টগ্রাম বন্দর কিন্তু যুগে যুগ ধরে আমাদের 24 ঘন্টায় খোলা আছে, এটা নতুন কোনো বিষয় বলে আমি মনে করি না। কিন্তু কথা আসছে যে 24 ঘন্টা খোলার ফলে আমাদের ব্যবসায়ীরা আমরা কতটুকু উপকৃত হচ্ছি এবং আমাদের কাজের গতিশীলতা কতটুকু বৃদ্ধি পেয়েছে, এই জিনিসটি আমাদের দেখতে হবে। আমার পূর্ববর্তী বক্তা তিনি এক্সপোর্টের বিষয়টি সুন্দরভাবে তুলে ধরেছেন। আমি যেহেতু ইম্পোর্ট ব্যবসায় আছে, আমদানি ব্যবসায়, আমি আমদানি কিছুটা আপনাদের বলতে চাই। এখানে দেখা যায় যখন একটি মাল আসে জাহাজে করে, কন্টেইনার ভেসেল যদি হয়, কন্টেইনারে মালটা আসার পরে জাহাজ বার্থিং পেতে বেশ সময় লাগছে, এবং একই সাথে সেই কন্টেইনারটা যখন জাহাজ থেকে নামে, সেটি যদি এফসিএল কন্টেইনার হয় তাহলে তো সেটা যদি শুল্কায়ন করা যায় তাহলে সেটা ছাড় নিতে তেমন একটি সময় লাগছে না। কিন্তু যদি সেটা এলসিএল বেসিস হয় তাহলে সেই মালটা প্রথমে জাহাজ থেকে আপনার কন্টেইনারটা নামানো হবে এবং পরবর্তীতে সেটা শেডে রাখা হয়। এই যে শেডে রাখা পর্যন্ত যে সময়টা, এটি একটি দীর্ঘ সময়, এবং এর ফলশ্রুতিতে আমাদের দেখা যাচ্ছে যে আমরা শুল্কায়নের পরেও মালটা সঠিক সময় মাত্রা তাড়াতাড়ি আমরা ডেলিভারিটা নিতে পারছি না। তাই জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। আমরা নেব ছোট্ট একটি বিরতির পর আমরা আপনার সাথে আবার কথা বলা শুরু করছি আমার আলোচনা। জনাব কাজী ইফতেখার হোসেন, আপনার কাছে আপনার প্রশ্ন যে জনাব কাজী ইমরান এফ রহমান বলছিলেন চট্টগ্রাম থেকে যে ওনাদের কথা হচ্ছে শুধু শুল্কায়ন না, শুল্কায়ন হয়ে যাওয়ার পরেও আসলে মাল খালাস করতে বা মাল ছাড় করাতে সময় লাগে, দীর্ঘ সময় লাগে। এটা একটা বড় কারণ যেটা হচ্ছে তাহলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা নিয়ে নিশ্চয়ই একটা প্রশ্ন আসছে যে পণ্য হ্যান্ডলিং কীভাবে হবে, যেটা দীর্ঘদিন ধরে কথা বলা হচ্ছিল, এবং যেটা বলা হচ্ছে রিসেন্ট সময়ে দুটি বড় ক্রেন নষ্ট হবার কারণে মূল সমস্যা শুরু হয়েছে। তাহলে এই বন্দরের সক্ষমতা বৃদ্ধি করবার জন্য লং টার্ম কি কোনো প্রসেস আছে বা নেওয়া উচিত কিনা, এবং সেটা কে নেবে? দেখুন, একটি বন্দর যেভাবে গড়ে ওঠে, আমাদের এই বন্দরটি অনেক পুরানো বন্দর এবং এটা আস্তে আস্তে গড়ে উঠেছে। সেটা আমাদেরকে মনে রাখতে হবে যে কোনো এস্টাবলিশমেন্ট যে কোনো জিনিস করে, যেমন আজকে যারা আধুনিক দুনিয়া আমাদের পাশে আছেন, সিঙ্গাপুর ধরেন, কলম্বো, তারা কিভাবে হ্যান্ডলিং করছে তারা কিন্তু তাদের বড় পোর্ট থাকার পরও পাশাপাশি তারা ছোট ছোট পোর্ট করছে। জি, কেন করতেছে এটা? যদি আপনার কোনো কারণে কোনো অসুবিধা হয় সে যাতে সঙ্গে সঙ্গে তার রিমিডি নিতে পারে। আমরা সেই ব্যবস্থাটা করছি না কোনোভাবে। আজকে এতদিন হয়ে গেল, আমরা বারবারই বলছি যে আমরা 2021 সালে $50 বিলিয়ন এক্সপোর্ট করবো। তাহলে $50 বিলিয়ন এক্সপোর্ট করতে হলে আজকে আমরা যেই 1.2
টিউজ মিলিয়ন টিউজ আমরা হ্যান্ডলিং করি, তাহলে আমাকে ডাবল হ্যান্ডলিং করতে হবে। সেই হ্যান্ডলিং যদি আমাকে করতে হয় তো সেই সক্ষমতা আমাকে তৈরি করতে হবে। দরকার আছে। শুধু যে যন্ত্রপাতির সক্ষমতা সেটা করলে তো হবে না, আমার পাশাপাশি ম্যান পাওয়ার সংকোচ করতে হবে সেই জায়গাটাতে। আমাকে সেই জায়গাতে হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট করতে হবে, যেটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে উনি বললেন যে আমি এক্সপোর্টের কথা বললাম, আমার সেই অভিজ্ঞতাটাও আছে, ইম্পোর্টের অভিজ্ঞতাও যদি আমি বলি আপনাকে। কিছুদিন পূর্বে আমার একটা মাল এসছে চায়না থেকে, সেটা এলসিএল কার্গো ছিল। আমাকে ছাড় করাতে আসার পরে এটা এসছে 12 দিনে, ছাড় করাতে লেগেছে 18 দিন। তাহলে আমি কিভাবে এক্সপোর্টে যাব? আমার যদি 18 দিনই নষ্ট হয়ে যায় একটা মাল ছাড় করাতে, তাহলে আমার যে এক্সপোর্টের ক্ষতি হচ্ছে সেটা আমাকে কিভাবে পোষাবে? এবং আপনাকে দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে আজকে সেই সেম সিচুয়েশন আমাদের কিন্তু ঢাকা এয়ারপোর্টে হচ্ছে। অ্যাবসলিউটলি। আমরা গত জুন মাস থেকে একটা রেড জোনের মধ্যে বাস করছি, তার কারণে ঢাকা এয়ারপোর্টও সাফারিংস হচ্ছে। এই যে আমাদের কাছে আমাদের যে ইমেজ, বায়ারদের কাছে যে আমাদের ইমেজ, বহির্বিশ্বে যে আমাদের ইমেজ, সেটা কিন্তু খারাপ হতে দিন দিন খারাপ হচ্ছে। এবং সেটা যদি হয় তাহলে কিন্তু আমার ব্যবসার গতি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ধন্যবাদ জনাব কাজী ইফতেখার হোসেন। আমরা নিব একটি বিরতি। আমরা নিচ্ছি একটি বিরতি, আমাদের সাথেই থাকবেন, ফিরছি শীঘ্রই। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আজ আমরা আলোচনা করছি চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে। কথা বলতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইফতেখার হোসেন, এবং চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন বাংলাদেশ মোটর পার্টস ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী ইমরান এফ রহমান। জনাব হুসাইন এবং জনাব রহমানকে আমরা স্বাগত জানাচ্ছি আরেকবার। আমি চট্টগ্রামে কথা বলতে চাচ্ছি। জনাব কাজী ইমরান এফ রহমান, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা এখানে ঢাকাতে স্টুডিওতে আলোচনা করছিলাম যে চট্টগ্রাম বন্দর সক্ষমতা নিয়ে। আপনি নিজেও বলছিলেন যে কাস্টমসে ক্লিয়ারেন্স হওয়ার পরও আসলে মালটা ছাড় হতে দেরি হয়। চট্টগ্রাম বন্দরে এই সক্ষমতা বৃদ্ধি করবার জন্য বিভিন্ন সময় ব্যবসায়ীরা বলছেন যে এই বন্দরের ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া উচিত। এটা একজন ব্যবসায়ী হিসেবে কতখানি মনে করেন, এবং এই প্রক্রিয়া কখন থেকে শুরু হওয়া উচিত, কিভাবে শুরু হওয়া উচিত? ধন্যবাদ। আসলে এদিকটি যদি আমরা একটু চিন্তা করি যে চট্টগ্রাম বন্দর কিন্তু অনেক পুরাতন একটি বন্দর, এবং এর সক্ষমতা কি আছে সেটা আমাদের দেখতে হবে। আপনারা দেখবেন চট্টগ্রাম বন্দরকে আধুনিকরণ করার জন্য খুব একটা যে বড় কিছু পরিকল্পনা সরকার নিয়েছে তা নয়। এখানে এখনও অব্যবহৃত বেশ কিছু জেটি রয়ে গেছে। আমার মনে হয় স্বল্পমেয়াদী যদি সরকার কিছু পরিকল্পনা গ্রহণ করেন, বিশেষ করে যেই জেটিগুলো এখনও ব্যবহারের অযোগ্য আছে সেগুলোকে যদি ব্যবহারে উপযোগী করে আমাদের যেই আমদানি পণ্যগুলো আছে সেখানে ব্যবস্থাপনা করতে পারে সঠিকভাবে, তাহলে আমার মনে হয় এর জটিলতা অনেকটাই কমে যাবে। জনাব রহমান, আমি বলছিলাম যে এই বন্দর ব্যবস্থাপনা বেসরকারি খাতে ছেড়ে দিলে কি এই ব্যবস্থাপনা আরো দক্ষ হবে কিনা? দেখেন, ব্যবস্থাপনাটা সরকারি আর বেসরকারি কোনো ব্যাপার নয়। ব্যবস্থাপনাটা যদি দক্ষ হয় সেটা সরকার করলেও দক্ষ হবে এবং বেসরকারিভাবে করলেও দক্ষ হবে। সরকারের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ, আমাদের অভিজ্ঞতা যেটা বলে প্রায় সব ধরনের প্রতিষ্ঠানই কিন্তু ঢুকছে, তারা একটাও ভালো নেই। সেই অভিজ্ঞতা থেকেই আসলে এই প্রশ্নটা আপনাকে করছি। হ্যাঁ, সেটা যদি মঙ্গল হয় দেশের জন্য অবশ্যই আমরা চাবো ব্যবসায়ীরা যদি বেসরকারি দিয়ে যদি সরকার মনে করে যে এই ব্যবস্থাপনাকে দক্ষ করা যায়, তাহলে অবশ্যই আমরা সেটাকে কোনো বিরোধিতা করব না। তবে আমাদের যেটা প্রশ্ন সেটা সমাধান সেটা হবে যে কর্মদক্ষতা বৃদ্ধি করা, কর্মঘণ্টা বৃদ্ধি না করা। কর্মঘণ্টা যতই আপনি বাড়িয়ে দিন না কেন, এখানে সমস্যা যে একদিনে সমাধান হবে সেটা কিন্তু না। জনাব রহমান, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদের সাথে থাকুন, আমরা শীঘ্রই আবারও ফিরে আসবো আপনার কাছে। জনাব হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনার প্রাইভেটাইজেশনের কথা বলছিল, বেসরকারীকরণের কথা বলা হয় অনেকেই। ব্যবসায়ীরা কিছুদিন আগেও চট্টগ্রামে বন্দরের বৈঠকে ব্যবসায়ী দাবি জানিয়েছেন। আমাদের পাশেই উদাহরণ রয়েছে সিঙ্গাপুরের বন্দর, যেটা পুরোপুরি বেসরকারি ব্যবস্থাপনা চলছে, দুবাই চলছে, এবং শ্রীলঙ্কার বন্দরটাও শেষ হয়ে চলছে। আমাদের বাধা কোথায়? আপনি দেখেন আমাদের এখানে কিন্তু প্রাইভেট কন্টেইনার ডিপো আছে, সেগুলো কিন্তু সেইভাবে ঢুকছে না। কারণ যখনই কোনো কিছু প্রাইভেটাইজেশন করবেন, আপনি যখন ব্যক্তি কোনো ব্যবসায়ী মহলকে দিবেন, সে কিন্তু চেষ্টা করবে ব্যবসাকে উন্নয়ন করার জন্য। তার একটা
ধ্যান ধারণাই থাকবে এটার উন্নয়ন কিভাবে বাড়ানো যায়। এটাই হলো ব্যবসায়ীর নিয়ম, কারণ আমাকে প্রফিট করতে হবে। আমি যখন সরকারি ব্যবস্থাপনায় থাকি তখন কিন্তু আমাকে প্রফিট না করলেও কোনো কিছু আসে যায় না, কারণ এটা সরকারের জিনিস, সরকার একটা সার্ভিস দিচ্ছে, এটা সার্ভিস দেবেই। সরকারকে কিছু কিছু জায়গায় সার্ভিস দিতে হয়, কিন্তু সব সার্ভিস কিন্তু সরকার দিতে গিয়ে সবসময় সামাল দিতে পারবে তা কিন্তু নয়। সরকারকে দেখতে হবে যে উন্নয়ন হচ্ছে কিনা, গতি আসছে কিনা। সে গতি আসার জন্য প্রাইভেটাইজেশনের প্রয়োজন হয়, এবং প্রাইভেটাইজেশন যদি আপনি একটা জায়গায় করেন, আপনি যদি মনে করেন যে আপনি টোকেন বেসিসে করবেন, একটা করতে পারেন, আপনি দেখতে পারেন সেটার ব্যবস্থাপনাটা কেমন হয়। আপনি যদি একটা জেটি বা দুইটা জেটি প্রাইভেট ব্যবস্থাপনায় দিয়ে দেখতে পারেন, চেষ্টা করতে পারেন যেটা কেমন যাচ্ছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে কম্পারেটিভলি কি হচ্ছে। আপনি আমাকে কিছুক্ষণ আগে বলেন সিঙ্গাপুরের কথা, পোর্ট ক্যালানের কথা, কলম্বোর কথা এবং দুবাইয়ের কথা, সেখানে সবাই কিন্তু প্রাইভেটাইজেশন করছে, এবং খোদ আমেরিকাতে কিন্তু পোর্টগুলো কিন্তু প্রাইভেট। এটার কারণটা হলো যে প্রাইভেট এন্টারপ্রেনার অলওয়েজ চেষ্টা করে তার ব্যবসার উন্নয়ন করার জন্য, এবং সেই কারণে সে তার যে কোনো ব্যবসায় সে গতিশীল করবে এবং তৎক্ষণাৎ সে ডিসিশন নেবে। আজকে যেমন আমাদের পোর্টের যে সমস্যাটা হলো, এটা কিন্তু আমাদেরকে অনেক কথা বলে প্রাইম মিনিস্টারের নজরে এনে মহামান্য প্রাইম মিনিস্টার কথা দিলেন, তারপরে কাজটা হলো। এবং শুধু তাই না, প্রধানমন্ত্রীকে সবকিছুতেই এখন হস্তক্ষেপ করতে হয়, এটা আসলে খুব দুর্ভাগ্যজনক। এটা দুর্ভাগ্যজনক জাতির জন্য, কিন্তু এটা প্রাইভেট সেক্টরে কিন্তু আপনাকে সেই কদিন বলতে পারবেন, সঙ্গে সঙ্গে সে গতিটা নিয়ে নেবে, কারণটা হলো তার নিজের প্রয়োজনে সেটা করবে। ধন্যবাদ জনাব হোসেন। আমরা চট্টগ্রামে কথা বলবো জনাব রহমানের সাথে। জনাব রহমান, আপনার কাছে আমি যে বিষয়টা জানতে চাচ্ছি যে চট্টগ্রাম বন্দরের ঠিক এই মুহূর্তে কি ধরনের সমস্যা? আমরা জানি যে অনেকগুলো এজেন্সি সেখানে কাজ করে, এবং প্রায় বলে যে সকল এজেন্সির মধ্যে সমন্বয়হীনতা খুব অভাব। সেই অভাব কি খুব আমরা বলছি যে বেসরকারি কথা, সেটা লম্বা সময় লাগবে। ঠিক এই মুহূর্তে যে সমন্বয়হীনতা রয়েছে, সেই সমন্বয়হীনতাকে আনা সম্ভব কিনা, এবং তার জন্য কি ধরনের পরামর্শ আপনার দিক থেকে? জি, সমন্বয়হীনতা তো রয়েছেই অবশ্যই, তা না হলে চট্টগ্রাম বন্দরে আজকে এই অবস্থা আসলে হতো না। এখানে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো যে দেখেন, আপনি যখন বন্দর খোলা রাখছেন, পাশাপাশি আপনাকে যে সরকারের যে আমদানি যে শুল্কগুলো দেওয়া হয়, সেই শুল্কগুলো জমা দেওয়ার জন্য আপনাকে আর্থিক প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাংকের শরণাপন্ন হতে হচ্ছে। কিন্তু ব্যাংকগুলো কিন্তু সপ্তাহে প্রতিদিন বা 24 ঘন্টা খোলা থাকছে না। তাহলে এখন সোনালী ব্যাংক একটি মাত্র শাখা আছে যা কাস্টম হাউসে আছে। যারা সোনালী ব্যাংকে লেনদেন করেন তারাই শুধু আমাদের এই সুবিধাটা পেতে পারেন। কিন্তু একজন ব্যবসায়ী কিন্তু শুধু সোনালী ব্যাংকেই ব্যবসা করেন না, তিনি বিভিন্ন ব্যাংকে, বাণিজ্যিক ব্যাংকে করেন। তাহলে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো খোলা রাখার ব্যাপারে সরকার কিন্তু কোনো একটা নির্দেশনা দেয়নি। তাহলে এই আর্থিক প্রতিষ্ঠানগুলো যদি খোলা না থাকে, তাহলে আমার যে আমদানি শুল্ক আমি যদি মনে করেন শুক্রবারে দিতে চাই, তাহলে সেটা তো দেওয়া সম্ভব হচ্ছে না, এবং আমদানি শুল্ক যতক্ষণ পরিশোধিত না হবে ততক্ষণ পর্যন্ত আমার মালও ছাড় করা সম্ভব হচ্ছে না, এক নম্বর। দ্বিতীয়ত, এখানে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি বেশ কিছু প্রতিষ্ঠান আছে, যেমন শিপিং এজেন্ট আছে, ফ্রেট ফরওয়ার্ডার আছেন। তারাও কিন্তু যে সপ্তাহে প্রতিদিন বা 24 ঘন্টা সার্ভিস দিয়ে যাচ্ছে তা নয়। এখানে তাদেরকে সবসময় খোলা রাখার জন্য একটা ব্যবস্থা। ধন্যবাদ জনাব রহমান, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু জনাব কাজী ইফতেখার হোসেনের সাথে কথা বলতে চাই। জনাব ইফতেখার হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছি যে কথা বলছেন যে সকল এজেন্সির মধ্যে সমন্বয়হীনতা নাই, এবং 24 ঘন্টার কাস্টমস করার ব্যাপারেও উনি বলছেন যে শুধু ব্যাংকে, সোনালী ব্যাংকে একটি শাখার কথা বলছেন। ঠিক আছে, এটা হয়তো সময় লাগবে, সরকার দিক থেকে সময় লাগবে, কিন্তু মূল যে সমস্যা 24 আওয়ার্স চলবার জন্য যে জনবল, সেটা না নিয়ে আসলে শুরু করা হলো, এটাকে একটু ভাবা হচ্ছিল কিনা শুরুর আগে? দেখুন, আমরা যে কোনো জিনিসই অ্যাডক ভিত্তিতে করি, আমাদের হাতে সময় বেশি নেই, আপনি আমরা যে শেষ করবেন অ্যাডক ভিত্তিতে যেহেতু করি, তাই আমরা চিন্তা করছি যে আপাতত কিভাবে এই সমস্যাটা সমাধান করা যায়, সেটাই হলো আমাদের প্রথম উদ্দেশ্য, আপাতত এই সমস্যাটা সমাধান করা। কিন্তু আমরা লং টার্ম যখন আলোচনা করব, তখন কিন্তু এটা নিয়ে আমাদেরকে হোমওয়ার্ক করতে হবে, কিভাবে এটা সমাধান করা যায়। এবং আমরা জানি যে উনি যে বর্তমানে একটা ব্যাংকের কথা, পৃথিবীতে কিন্তু এখন আর ব্যাংকের লেনদেনের প্রয়োজন নাই, কারণ আধুনিক ব্যাংকিং এমন জায়গায় নিয়ে গেছে আপনাকে, আপনি ইচ্ছা করলে রাতের 12টার সময় টাকা দিতে পারবেন, সেই ব্যবস্থায় আপনাকে যেতে হবে। ধন্যবাদ জনাব কাজী ইফতেখার হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং জনাব কাজী ইমরান এফ রহমান, যিনি চট্টগ্রামে আছেন স্টুডিওতে, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমাদের শেষ করতে হচ্ছে। কাদিরগঞ্জ থেকে মতো ছেলে আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।